পালাবো, পালিয়ে যাবো, পুলিশ সেখানে আসার আগেই পালাবো। গুলি করে মাথার গুলি। না 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 দাঁড়াও বাবু, চল চল বারবার বিয়ে করার শখ তোকে জন্মের মতো ঘুচিয়ে দেবো। চল। এ ভুবনদা, ভুবনদা তাড়াতাড়ি আসুন। বিনয়, বিনয়, শুনলাম পুলিশ এসেছে। হ্যাঁ ভুবনদা, দারোগা বাবু আমাকে থানায় নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করে। দারোগা বাবু, আমি অন্ধ ভিখারি, ভিক্ষে করে আমার বোনের বিয়ের ব্যবস্থা করেছি। আমি এই শুভ লগ্নে এই বিনয়ের সঙ্গে আমার একমাত্র বোন সুনন্দার বিয়ে, আপনি ওকে অ্যারেস্ট করে কেন নিয়ে যাচ্ছেন দারোগা বাবু? সেটা ওকে জিজ্ঞাসা করুন। বিশ্বাস করুন ভুবনদা, আমি জীবনে কখনো অন্যায় করিনি। শুনুন, আপনি ওকে বিনয় নামে জানলেও ওর আসল নাম হীরক দাস। আপনারা নিশ্চয়ই অন্য লোকের সঙ্গে স্যার আমাকে গুলিয়ে ফেলছেন। আমার নাম বিনয় মুখার্জি। কইতে ছুঁয়ে বলছি স্যার, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজও বলছি না। সঞ্জয়, এই জানারটা সম্পর্কে সব কথাই ভুবন বাবুকে বলে ওর মুখোশটা খুলে দাও। তাহলে শুনুন ভুবন বাবু, ওর বউ আছে, 1 বছরের একটা ছেলে আছে। আমার এখনো বিয়ে হয়নি, অথচ আপনারা বলছেন আমার একটা ছেলে আছে, বউ আছে। এইসব মিথ্যে কথা। চরিত্রহীন লম্পট, ঘরে বউ ছেড়ে থাকতে তুই আবার আমার বোনকে বিয়ে করতে এসেছিলি। আপনার মতো গরিব মানুষ যারা পয়সার অভাবে মেয়ের বিয়ে দিতে পারেন না, এই জানোয়ারটা তাদের সঙ্গে বন্ধুত্ব পাতায়, বিনা পয়সা আপনাদের মেয়েকে বিয়ে করার লোভ দেখায়। ওর রূপে, ওর ব্যবহারে মুগ্ধ হয়ে আপনারা আপনাদের মেয়েকে রাতে তুলে দেন। আর এই জানোয়ারটা বিয়ে করে নিয়ে যাবার পর, মেয়েগুলোকে সর্বনাশ করার পর আরবে তা পাচার করে দেয়। আমার বিরুদ্ধে চক্রান্ত, আর আপনি বিশ্বাস করুন ভুবন। আমার তোকে আমি বিশ্বাস করব? সঞ্জয়, এই জানোয়ারটাকে নিয়ে যাও। দারোগা বাবু, ওই অন্ধ মানুষটাকে ভুল বুঝিয়ে বিয়েটা বন্ধ করে দিলেন। একটা কুমারী মেয়ের বধূ হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে যে পাপ করলেন, এ পাপ ভগবান তার বিচার করবে। ভগবান আমার বিচার করার আগে তোর বিচারটা হয়ে যাক। 10 বছর জেলের ঘানি টান, তারপর তুই আমার বিচার। আরে চলো না জাম্বু, বলি এই টোপর খানা পড়ে তোমার নতুন শ্বশুর বাড়ি চলো। দাদা বলিস না রে, আমি তোর শত্রু। তুমি কথা বলো না, তুমি ছাড়া আমার এখন আর কেউ নেই। আমি তোকে একটা সুনন্দা দেবী, আমি খুবই দুঃখিত। ওই ক্রিমিনাল হীরক দাসকে যদি আমি আগে অ্যারেস্ট করতে পারতাম, তাহলে আপনাদের মনে হয় বিপদে পড়তে হতো না। ওই জানোয়ারের থাবা থেকে আমার বোনকে উদ্ধার করে একটা ভয়ঙ্কর বিপদ থেকে আপনি বাঁচিয়ে দিলেন। কিন্তু কি ভুবন বাবু, বিয়ের লগ্ন যে পড়ে গেছে, এই লগ্নে আমার বোনের বিয়ে দিতে না পারলে আমার বোন যে লগ্ন বর্ষা হবে দারোগা বাবু। বিয়ে বাড়িতে যারা উপস্থিত আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের মধ্যে কোনো ভালো বিবেকবান যুবক কি নেই যিনি এই মেয়েটিকে বিবাহ করে লগ্ন গোষ্ঠার লজ্জা থেকে বাঁচাতে পারেন? শুনুন না, তুই লগ্ন বর্ষার হওয়ার আগে তুই মরে যা, আমাকে মেরে ফেল, দে আমার গলা, তুই মরে যা। এছাড়া এই হাত দিয়ে আমি আর কি করতে পারি দারোগা? আপনি আপনার বোনকে সম্পাদন করবেন,
কোথায় কোথায় পাত্র? আপনার পাশে দাঁড়িয়ে। আমি জোড়াপুকুর থানা দারোগা, আমার নাম দীপঙ্কর চ্যাটার্জি। আপনার এবং আপনার বোনের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি আপনার বোনকে আমার হাতে তুলে দিন। মানুষ আছে, এখনো অমানুষের চেষ্টা ভরে যায় রে। ওগো তোমরা দেখে যাও, আমার মনে এখনো ভরসা হয়নি। একজন মানুষের হাতে আমি আমার বোনের সম্প্রদান করছি। আয় আয় সুনন্দা, ওরে ওরে তোরা সারা বাজা উঠুদে, শঙ্খ বাজা দাউলো দাও, দেখ রে সবাই যে, দেখ রে সবাই যে, শঙ্খ বাজা দাউলো দাও, দেখ রে সবাই যে, দেখ রে সবাই যে। সুনন্দা দেবীর সাথে হলো পুলিশ বাবুর বিয়ে, সুনন্দা দেবীর সাথে হলো পুলিশ বাবুর বিয়ে। শঙ্খ বাজাও দাউলো দাও, দেখ রে সবাই যে, দেখ রে সবাই যে, দেখ রে সবাই যে পুলিশ বাবুর বিয়ে, দেখ রে সবাই যে সুনন্দা দেবীর বিয়ে। না না, আমি কিছুতেই এ বিয়ে মেনে নেব না। দীপঙ্কর আমার সতীনের ছেলে, আমি ওর সৎ মা, তাই বিয়ে করার আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি। তাই আমিও বলে দিচ্ছি শুভঙ্কর, আমি তার কোনো কথা শুনতে চাই না। মা, মা দাদার কথাগুলো ভালো করে শোনো। মাগো, আমি দেখে শুনে পছন্দ করে বিয়ে করিনি, একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে ওই সুনন্দাকে বিয়ে করতে বাধ্য হয়েছি মা। সেই অবস্থা তোমার অনুমতি নেওয়ার কোনো সময় ছিল না, তাই তো বিয়ের কাজ শেষ হতেই আমি বাড়িতে তোমার কাছে ছুটে এসেছি মা। তুমি অনুমতি দাও মা, আমি আজ রাতেই দাদার সঙ্গে গিয়ে কাল সকালে সুনন্দা বৌদিকে এই বাড়িতে নিয়ে আসি। আমি অনুমতি তো দেবই না, আর কোনো দিন ওই দীপঙ্করের বইয়ের মুখ পর্যন্ত আমি দেখবো না। শোন শুভঙ্কর, আমিও তুইও কোনোদিন ওই দীপঙ্করের বইয়ের মুখ দেখবি না, আর ওই কুলঙ্করের সাথে কোনো সম্পর্ক রাখবি না। আর যদি রাখিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মা তুমি তোমার দিব্যি ফিরিয়ে নাও মা, তুমি তোমার দিব্যি ফিরিয়ে নাও। কাঁদিস না শুভঙ্কর, আমার সৎ মা যখন এই অসৎ ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, তখন মায়ের শাস্তি মাথায় পেতে দিয়ে আমি আমার বাবার বিনা ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি রে শুভঙ্কর, চিরদিনের জন্য চলে যাচ্ছি। না না দাদা না, তুমি যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না দাদা। আমি 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 তোমার সঙ্গে যাবো দাদা, আমি তোমার সঙ্গে যাবো দাদা, আমি তোমার সঙ্গে যাবো। মায়ের রেশ মাথায় নিয়ে স্নেহের বাঁধন ছিন্ন করে কর্তব্যের পূজারিয়া পরবাসে যায়। মায়ের রেশ মাথায় নিয়ে স্নেহের বাঁধন ছিন্ন করে কর্তব্যের পূজারিয়া পরবাসে যায়। বুক ভরায় বসাদে স্নেহে সেতিরা কাঁদে, বুক ভরায় বসাদে স্নেহে সেতিরা কাঁদে। দুটি চোখ জলে ভরে যায়, দুটি চোখ জলে ভরে যায়, দুটি চোখ জলে ভরে যায়।
তুমি যেও না দাদা। তুই যাই বলিস সুনন্দা, তোর মেয়ে খুকুমণি কিন্তু খুব দুরন্ত হয়েছে। তা হবে নাই বা কেন? দেখতে দেখতে 1 বছরের হয়ে গেল। বছর যাচ্ছে না জল যাচ্ছে। এই তো সেদিন তোদের বিয়ে হলো। সেদিন বলছো কি দাদা? আজ 2 বছর হলো আমার বিয়ে হয়েছে। আজ তো 22শে ফাল্গুন, আজকে আমাদের 2য় বিবাহ বার্ষিকী। সুখে থাকবো, স্বামী সংসার নিয়ে সুখে ঘর সংসার কর, আমি তোকে এই আশীর্বাদ করি। হ্যাঁ দাদা, আজ আমি সত্যি সুখী। তবে দুঃখ একটা কি জানো? শ্বশুর বাড়ির মুখ আমার কাছে চিরদিনের মতো বন্ধ হয়ে গেল। কিন্তু দীপঙ্কর তোকে তো কোনো অমর্যাদা করেনি। তোকে সে স্ত্রী হিসাবে যথেষ্ট মর্যাদা দিয়েছে। তোমার কাছে বলতে আমার কোনো লজ্জা নেই দাদা। তোমার ভগ্নিপতি আমাকে খুব ভালোবাসে। তুই যেন কোনোদিন তার ভালোবাসার অমর্যাদা করিস নি বোন। দাদা, মন থেকে সব দুঃখ ছেড়ে ফেলে আনন্দ কর, আনন্দ। বিবাহবার্ষিকীর রাতটা, বুধবার্ষিকীর মধুর রাতটা হাসি গানে ভরিয়ে তোর। দাদা, আমি তোকে আশীর্বাদ করছি। দাদা। দীপঙ্করের থানা থেকে ফিরতে বোধহয় দেরি হবে, তাই আমি চললাম রে। দাদা, বেশি রাত হয়ে গেলে আমার আবার বাড়ি ফিরতে অসুবিধা হবে, তাই আমি গেলাম। তোরা ভালো থাকিস বোন। সাবধানে যেও, সাবধানে যেও, সাবধানে যেও তুমি। সুনন্দা, আমি ড্রাইভারকে বলেছি ভুবনদাকে পৌঁছে। আরে বাহ, গেল। বিবাহবার্ষিকী উপলক্ষে কি দারুণ সেজেছো মাইরি। পরনে বেনারসি, গলায় মতির হার। বুঝি না আমি কি যে কার অলঙ্কার। তোর সবাই শুধু ঠাট্টারি। তুমি বিশ্বাস করো সুনন্দা, বিবাহবার্ষিকী সন্ধ্যায় তোমায় কি অপূর্ব লাগছে। আমার মনে হচ্ছে জানো। মনে হচ্ছে সব পরে শুনবে। আগে পুরুষের পোশাকটা খুলে নতুন ধুতি পাঞ্জাবিটা পরো। যাও যাও। যথাজ্ঞা সুনন্দা রানী। আমার মনের রামধনু রং দিয়ে তোমার মনে আকাশটাকে রাঙিয়ে দিলাম, আমি রাঙিয়ে দিলাম। আমার মনে রামধনু রং দিয়ে তোমার মনে আকাশটাকে রাঙিয়ে দিলাম, আমি রাঙিয়ে দিলাম। হৃদয়ে মিশলাম, তুমি পরাগ হয়ে সরেনু হয়ে আমি তোমার হৃদয়ে মিশলাম। আমার মনে রামধনু রং, আমার মনে আকাশটাকে রাঙিয়ে দিলাম, আমি রাঙিয়ে দিলাম, রাঙিয়ে দিলাম, আমি রাঙিয়ে দিলাম, রাঙিয়ে দিলাম, আমি রাঙিয়ে দিলাম। এক্ষুনি একবার থানায় যেতে হবে। সঞ্জয় স্যার, নারী পথের চক্রের পান্ডা হীরক দাস সিরিয়াল থেকে পালিয়ে এসেছে স্যার। কি বলছো সঞ্জয়? হ্যাঁ স্যার, ডিএসপি সাহেব এক্ষুনি আমাকে ফোন করে খবরটা জানিয়ে দিয়েছে যে জেল ফেরার কয়েদি হীরক দাস জেল থেকে পালিয়ে গিয়ে অঞ্চলে ঘোরাফেরা করছে। যেমন করে হোক আজ রাতের মধ্যে ক্রিমিনালটাকে অ্যারেস্ট করতে হবে। আমার বাবা ভয় করছে জানো, আমার বৃষ্টি ভয় করছে, বৃষ্টি ভয় করছে আমার। শয়তানটা যদি তোমার কোনো ক্ষতি করে তাহলে? না ম্যাডাম, শয়তানটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হয় জীবিত নয় মৃত, যে কোনো অবস্থা
অবস্থাতে ওই শয়তানটাকে ধরবোই ধরবো। স্যার আপনি আসুন, আমি ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলছি। আমি কিছুতেই তোমাকে আজকে এখান থেকে যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না, আমার ভয় করছে ভীষণ, তুমি যাবে না। ছেলে মানুষই করো না শুনুন না। বাবা বিবাহবার্ষিকী রাতটা তো এখনই শেষ হয়ে যাচ্ছে না। আমি কথা দিচ্ছি সে জেল ফেরা কয়েদি হীরক দাসকে পাকড়াও করে থানার লকআপে ভরে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসছি। যা বাবা, বাচ্চাটা কেঁদে খুকুমনি খাচ্ছি। খুকুমনি ঘুম থেকে উঠে পড়েছে। খুকুমনিকে একবার নিয়ে এসো না শুনুন না। যুদ্ধে যাবার আগে মেয়ের সঙ্গে একবার দেখা করে যাই। মেয়ের জন্য দরজাটা করে উঠলো। ওই খুকুমনির জন্য দরদ তো হবেই শুনুন না। ওই খুকুমনি যে আমার হৃদয়ের স্পন্দন, ওকে নিয়ে তো আমি কত স্বপ্ন দেখি। ও একটু একটু করে বড় হবে, ওকে লেখাপড়া শেখাবো, নাচ গান শেখাবো, তারপর একটা ভালো ছেলের সঙ্গে ওর বিয়ে দেবো। দেখো দেখো দেখো, বাচ্চাটা এখানে পড়ে ঘুমাচ্ছে। ভালো করে দু চোখ করে খুকুমনিকে দেখো। খুকুমনি আমার মেয়ে হলে কি হবে শুনুন না। বড় হয়ে অবিকল তোমার মতো দেখতে হবে। ওর গায়ের রং, মাথার চুল সব সব তোমার মতো দেখতে হয়েছে। এমনকি তোমার পিঠের বাঁদিকে যেমন একটা কালো জরুল আছে, খুকুমনির পিঠেও ঠিক তেমন একটা জরুল আছে। এই শোনো, মেয়েদের বাঁ দিকে জরুল থাকলে মেয়েরা কিন্তু খুব ভয়মন্ত হয় মশাই। দাও দাও, খুকুমনিকে দাও দেখে নে, ওকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। যা রে খুকুমনি, মায়ের কোলে যা, মায়ের কোলে যা। সুনন্দা তুমি জেগে থাকবে কি? রাতে কোয়ার্টারে ফিরে আমরা আবার সেই বিয়ের রাতের মতো বাসর জাগাবো, ঠিক আছে? সাবধানে যেও, তাড়াতাড়ি আসবে কিন্তু। খুকুমনি, আরে খুকুমনি, আরে বাপরে বাপ, বাবা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলি? কেন কাঁদিস মা? কাঁদে না মা, কাঁদে না, কাঁদে না, একদম কাঁদবি না। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। ওই দেখ চাঁদ উঠছে। আয় আয় চাঁদা মামা, টিক দিয়ে যা আমার সোনামণির কপালে, টিক দিয়ে যা। আমারও সোনা চাঁদের কণা, ভুবনে তুলনা নাই রে। আমার সোনা মনের চোখে আয় ঘুমায় রে। আমারও সোনা চাঁদের কণা, ভুবনে তুলনা নাই রে। আমার সোনা মনের চোখে আয় ঘুমায় রে। আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়, আয় ঘুমায়। এই তো খুকুমনি ঘুমিয়ে পড়েছে। এবার ওকে আমি এখানে একটু শুইয়ে দিই। ওমা, এত রাতে আবার কে এলো? কে আপনি? কোথা থেকে আসছে? থানা থেকে? ওমা, এত রাতে থানা স্টাফ কি করতে এলো? উনি তো আবার নেই। দেখি দরজাটা খুলে দেখি। আপনি? বাহ, ঘরটা খুব সুন্দর সাজিয়েছেন বাইরে, আর আপনাকেও সুন্দর লাগছে। আপনি কি এইসব কথাগুলো বলতে এত রাতে আমাদের বাড়িতে এসেছেন? আমাকে চিনতে পুলিশের পোশাক পরে বলে আছি বলে আমাকে চিনতে পারছো না, তাই নয় সুনন্দা? আপনি ভালো করে দেখো তো আমাকে চিনতে পারছো কিনা। পুলিশের ছদ্মবেশে সেই হীরক দাস, যে হীরক দাসকে বিয়ে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল সুয়ারের বাচ্চা দীপঙ্কর দারোগা। আদালতের বিচারে আমার 10 বছর জেল হয়ে গেল। দারোগা আমায় জেলে পাঠালে কি হবে? বাপেরও বাপ আছে, তাই জেল পুলিশের সঙ্গে লাইন করে পালিয়ে এলাম।
পাঠিয়ে আমার জীবন ছাড়খাড় করে দিয়েছে। বন্ধ হয়ে গেছে আমার কারবার। আমার বউ ছেলে না খেতে পেয়ে মরতে বসেছে। তাই তোমাকে আমি ছাড়বো না। বদলা নেব, বদলা। গুলি খেয়ে বউটা ছটপট করছে, এক্ষুনি মরে যাবে। হ্যাঁ, আমাকে পালাতে হবে। দারোগার মেয়েকে আমি চুরি করে নিয়ে পালিয়ে চুপ চুপ। তোকে নিয়ে আবার আমি বস্তিতে ফিরে যাবো। আমার বউ ছেলেকে সঙ্গে নিয়ে এই শহর ছেড়ে বহু দূরে চলে যাবো, বহু দূরে। সুনন্দা এখানে পড়ে আছে। সুনন্দা, তোকে এই অবস্থা তোমার কে করলো? শয়তান, শয়তান, হীরক দাস। হীরক দাস কুকুমণিকে, আমার কুকুমণিকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ওকে তুমি অভিমান করে ঘুমিয়ে গেছে, তাই আমি ডাক্তার সামা দিচ্ছে না। আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি। বলো তুমি আর কি নেবে? আমি তোমার জন্য সব নিয়ে আসবো। বলো, আমি যে জীবন গাড়ির বেরিয়ালা। বলো বলো, এই বেরিয়ালার কাছ থেকে তুমি আর কি নেবে? কুকুমণিকে নেবে? আমি কুকুমণিকে নিয়ে আসি। কুকুমণি চুরি গেছে গো, প্রিয় চলে গেছে পরপারে, দুঃখের বন্যায় ভেসে যায় খেলা, দুঃখের বন্যায় ভেসে যায় খেলা। সুখ পাখি গেছে সুখ পাখি উড়ে গেছে দূরে, সুখ পাখি উড়ে গেছে দূরে। আমি ভাবতে পারছি না। সুনন্দা দেবীর খুনি হীরক দাসকে ধরবার জন্য আমি তদন্ত শুরু করেছিলাম, কিন্তু ডিএসপি সাহেব আমাকে প্রমোশনের লোভ দেখিয়ে কেসটা ধামা চাপা দিতে চাইছেন। কিন্তু কেন চাইছেন সেটা আমি বুঝতে পারছি না। সঞ্জয় বাবু, আমার ভগ্নিপদ দীপঙ্কর এখন কোথায়? দীপঙ্কর বাবুর ভাই শুভঙ্কর বাবু তাকে বাড়িতে নিয়ে গেছেন। আমার খুকুমণি ভাগ্নির কোনো সন্ধান পেলেন? না সঞ্জয় বাবু। আচ্ছা সঞ্জয় বাবু, খুকুমণি বেঁচে আছে তো, নাকি সেই শয়তানটা তাকেও মেরে ফেলেছে? শুনুন, খুকুমণি বেঁচে আছে না মারা গেছে? আর বেঁচে থাকলেও সে কোথায় আছে
জেল ফেরার কয়েদি আপনাদের থানার দারোগা বাবুর কোয়ার্টারে ঢুকে দারোগা বাবুর বউকে চুরি করে নিয়ে গেল, খুন করে তার মেয়েটাকে চুরি করে নিয়ে গেল। আর আপনি সেই থানার পুলিশ হয়ে সেই খুনিটার কোনো হদিস পেলেন না। আপনি পুলিশ স্বয়ং দারোগার বউয়ের খুনিকে ধরতে পারে না, মেয়েকে উদ্ধার করতে পারে না, সেই পুলিশ কি করে সাধারণ মানুষকে রক্ষা করবে? শুনুন, আমার কথাগুলো শুনুন। ওই পোশাকটা পরে থানায় বসে থাকার আপনার কোনো অধিকার নেই। ওই বাবু, আপনি জানেন খুকুমানিকে উদ্ধার করার কাজ করতে আমাকে বাধা দেওয়া হচ্ছে। কেন বাধা দেওয়া হয়েছে? কেন? এসো ঘুরতে যে কেউ উঠে বেরিয়ে পড়েছে। সঞ্জয় বাবু, তাহলে শুনুন, ওই হীরক দাসের মতো ক্রিমিনালরা মাসহারা দিয়ে বেশ কিছু পুলিশ অফিসারকে কিনে ফেলেছিল। তাই তো পুলিশের নাকের ডগায় ওরা বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ অবাধে চালিয়ে যাচ্ছিল। দীপঙ্কর বাবু এই থানায় আসার পর সমস্ত রকম অসামাজিক কার্যকলাপ সব বন্ধ করেছিলেন। সেই জন্য ওই সব দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের উপরি ইনকাম বন্ধ হয়ে গিয়েছিল। আপনি আগে এটা বুঝতে পারেননি সঞ্জয় বাবু। তাই তো পথের কাঁটা দীপঙ্কর বাবুকে টাইট দেবার জন্য ওরা হীরক দাসের চক্রান্তে সামিল হয়েছে। সঞ্জয় বাবু, আপনি আগে এটা বুঝতে পারেননি। বুঝতে পারিনি বলেই তোদের ফাঁদে পা দিয়ে দীপঙ্কর বাবুর জীবনে এত বড় সর্বনাশ হয়ে গেল। সঞ্জয় বাবু, আমারই ভুলে দীপঙ্কর বাবু আর পাগল হয়ে সঞ্জয় বাবু, বিবেকের যন্ত্রণা আমার বুকটা কুড়ে কুড়ে কাটছে। আমি মনে হয় পাগল হয়ে গেছি। আপনি প্রতিবাদ করুন। আমি একা ওদের কিছু করতে পারবো না। ওরা একা নয়, কিছু রাজনৈতিক নেতা, কিছু মন্ত্রী, কিছু অসাধু ব্যবসায়ী ওদের সঙ্গে হাত মিলিয়েছে। ওদের ওই দুষ্ট চক্র কোনো ভালো মানুষকে ভালো থাকতে দেবে না। ওরাই ঘরে ঘরে সমাজ বিরোধীদের চক্র করে। ওরাই উগ্রপন্থীদের উস্কে দিয়ে দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করছে। এইসব দেখেও আমরা চুপ করে বসে থাকবো সঞ্জয় বাবু? মানুষ আপনি কোথায় পাবেন? মানুষ তো আজ ঘরে ঢুকে গেছে। ঘরে ঘরে কালার টিভির সামনে মানুষ বোকার মতো বসে বসে সুখের ছবি দেখছে। সঞ্জয় বাবু, ঘুম ধরেছে সমাজে সর্বস্তরে ঘুর পোকার আক্রমণ। চোখের সামনে সর্বনাশ দেখেও আমরা চুপ করে থাকবো সঞ্জয় বাবু? অপেক্ষা করুন, আমি মানুষ খুঁজতে যাচ্ছি। আপনি কি পাগল হয়ে গেলেন সঞ্জয় বাবু? মানুষ চাই, মানুষ খাঁটি নির্ভেজাল মানুষ। মানুষ চাই, মানুষ খাঁটি নির্ভেজাল মানুষ। সঞ্জয় বাবু, আয় মদন আয়, এই হলো আমার বাবুদের বাগান। বাহ, কি সুন্দর বাগান, চতুর্দিকে কত গাছপালা। আর ওই যে তিনতলা বাড়িটা দেখছিস, ওই বাড়িতেই আমি রান্নার কাজ করি। উরি বাবা, এটি দেখছি জমিদার বাড়ি। না রে মদন, আমার বাবুরা জমিদার নয়, আমার দীপঙ্কর চ্যাটার্জি মস্ত বড় পুলিশ অফিসার। তুই আমি কোথায় লইয়া আনলি রে মোহন? শেষে কিনা এই পুলিশের খপ্পরে। আরে শোন, দীপঙ্কর বাবু পুলিশ হলো খুব ভালো, যাকে বলে মাটির মানুষ। তো ছোট বাবু কি পুলিশে কাম করে? ওই ছোট বাবু তো টাকা দিয়ে, বড় বাবু তো টাকা দিয়ে ছোট বাবুকে দোকান করে দিয়েছে। ছোট বাবুর লোক খুব ভালো। এবার বল,
এই বাড়িতে তুই কাজ করবি তো? কাম করবো না মানে? কাম করার লগেই তো বাড়িতে এসছি। তুই আমাদের ঘরের অবস্থা জানিস তো? তাহলে চ বৌদিমণির সাথে বাড়ির ভেতর গিয়ে কথা বলি। তুই আমারে দেখিস মোহন। আয় আয় আমার সঙ্গে আয়। হে মা কালী, হে মা সন্তোষী মাতা, তুমি আমারে দয়া করো, আমার কামটা জুটিয়া দাও মা। আমি তোরে জোড়া পাঁঠা বলি দেবো, জোড়া পাঁঠা। কুড়ি বছর আগে আমার দাদার জীবনে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে সেটা শুনলে তো অভিজিৎ। এই দুর্ঘটনার কথা আপনি কিভাবে জানতে পারলেন? খবরের কাগজ পড়ে এই ঘটনা জানতে পারার পর আর আমি মায়ের দেবী মানতে পারিনি, তাই ছুটে গিয়েছিলাম দাদার কোয়ার্টারে। গিয়ে কি দেখলেন? দেখলাম সুখে দুঃখে আমার দাদা পাগল হয়ে গেছে, তাই দেরি না করে কোয়ার্টার থেকে দাদাকে বাড়িতে নিয়ে এলাম। তারপর মা যে মারা গেল দাদা বুঝতেই পারলো না। দাদা নিজের খেয়ালে কখনো হাসতো কখনো কাঁদতো। দাদা চিকিৎসা শুরু হলো, ডাক্তারের কথা মতো দাদাকে একটা ঘরে তালা বন্ধ করে রেখেছিলাম। আমি জানালার কাছে গিয়ে দাদা বলে ডাকলেই দাদা একটা অদ্ভুত ব্যাপার করতো। কি সেই অদ্ভুত ব্যাপার? 20 বছর পেরিয়ে গেছে, দাদা এখন সম্পূর্ণ সুস্থ, তবু আজ আমি চোখ বুঝে সেদিনের দৃশ্যটা দেখতে পাই। আমি দেখতে পাই দাদা চিৎকার করে বলছে, গাড়ি আসছে, জীবন গাড়ি আসছে। এ গাড়ি শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য আর পৌরত্ব এই 5 জায়গায় পাবে। এ গাড়ি কিন্তু একটাই কামরা, হৃদয় তার ইঞ্জিন, আর পাগুলো তার চাকা। এই মাথায় হচ্ছে ড্রাইভারের কামরা। ড্রাইভার থাকে উপরে, ড্রাইভারের নাম ভগবান। ওই তো আমার গাড়ি এসে গেছে, এবার আমি উঠে পড়ি। প্যাসেঞ্জার বন্ধুগণ, আমি এসে গেছি। আমি জীবন গাড়ি ফেরিওয়ালা। আমার এই জুড়িতে কত কি জিনিস ছিল, স্নেহ, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধা, ভক্তি, দায়িত্ব এবং কর্তব্য। শৈশব থেকে আমি ফেরি করছি, এইগুলো দিয়ে আমি চলে যাব। তাড়াতাড়ি বলুন, নালে গাড়ি একবার যদি থেমে যায় আর আমার সাথে দেখা হবে না আপনাদের। গাড়ি ব্রেক করছে, হঠাৎ থেমে গেছে। আমি নেমে যাচ্ছি, জীবন গাড়ি থেকে নেমে যাচ্ছে এই জীবন গাড়ি ফেরিওয়ালা। জীবন গাড়ির ফেরিওয়ালা, কি অদ্ভুত কথা। জীবন যেন গাড়ি আর মানুষ যেন ফেরিওয়ালা। আমি দীপঙ্কর জেঠু জীবন কাহিনী নিয়ে একটা যাত্রা নাটক লিখতে চাই। শুভঙ্কর কাকু, তুমি যে যাত্রা লিখবে, তোমার এই নাটক লেখা শেষ হয়ে গেলে সেই নাটকের নাম অবশ্যই দেবে জীবন গাড়ি ফেরিওয়ালা। আমি আজ লেখা শুরু করবো। যাই, একটা নতুন খাতা, নতুন পেন আমি দোকান থেকে নিয়ে আসি। তুমি কেন যাবে মদন? মদনকে পাঠাও না। কাকিমা, আপনি আমার জন্য ব্যস্ত হবেন না। কি বলছো বাবা অভিজিৎ? তুমি ব্যাংকে চাকরি নিয়ে রাজস্থান থেকে কলকাতা এসে আমাদের বাড়িতে উঠেছো, আর এখন থেকে তুমি যখন আমাদের বাড়িতেই থাকবে তখন তোমার ভালো মন্দ সব তো আমাকেই দেখতে হবে বাবা। শোনো বাবা অভিজিৎ, তুমি কিন্তু আমাদের বাড়িটাকে পরের বাড়ি একদম ভাববে না, ভাববে নিজের বাড়ি। তবে হ্যাঁ, তোমার কখন কি দরকার না দরকার আমাকে যদি বলতে না পারো, আমার মেয়ে লিপিকে বলবে, আমি লিপিকে তোমার কাছে পাঠিয়ে দেব। লিপি তো প্রায় আমার কাছে আসে। আরে কেন আসবে না? তোমাকে যে লিপি বন্ধুর মতো মনে করে,
তবে হ্যাঁ বাবা, আমার মেয়ে বলে বলছি না, লিপি না আমার খুব গুণের মেয়ে, লেখাপড়া নাচ গান সবেই এক্সপার্ট। ওই তো লিপি এদিকে আসছে, শোন না লিপি শোন। কি শুনবো মা? আচ্ছা আজ তো তোর ছুটির দিন, হ্যাঁ জানা ওই অভিজিৎকে নিয়ে দুজনে কোথাও বেরিয়ে আয়। কাকিমা আমি বলছিলাম আমাকে কিছু বলতে হবে না বাবা, তোমরা কোথায় যাবে কি করবে সেটা দুজনে বসে আলোচনা করে ঠিক করে নাও, কেমন? চলো অভিজিৎ দা, আমরা ওই গঙ্গার ধারে একটু বেরিয়ে আসি, সেখানে একটা নৌকা ভাড়া নিয়ে তারপর গঙ্গার বুকে আমরা দুজনে ভেসে বেড়াবো। না লিপিকা, আজ আমি বেড়াতে যাব না। কেন? আসলে এখন আমি একটা নাটকের প্লট নিয়ে ভাববো। আমার না ওসব নাটক নিয়ে আমার একদম ভালো লাগে না, ওসব বলো না। ঠিক আছে আমি তাহলে আসছি। এই শোনো না, আমার না তোমাকে অন্য কথা বলার আছে। কি কথা বলবে লিপি? যে কথা এতদিন ধরে বলতে আমি বলতে পারিনি। কি বলছো আমি বুঝতে পারছি না। তুমি যখন 1 মাস আগে আমাদের এই বাড়িতে এসেছিলে না, সেদিন তোমাকে প্রথম দেখেই আমি 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 তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি? হ্যাঁ। কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমায় ভালোবাসি অভিজিৎ দা, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তুমি শুধু আমার না, আমি শুধু তোমার। না, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে। বলো না অভিদা, বলো না, তুমি আমাকে ভালোবাসো, বলো না অভিদা, বলো না। আমি তোমার প্রস্তাবে হ্যাঁ বলতে পারবো না। অভিদা, আমি ব্যাংকে চাকরি করি, রাজস্থান থেকে এখানে এসেছি। তোমার বাবা মা আমাকে বিশ্বাস করে তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছে। শুভঙ্কর কাকু, দীপঙ্কর জেঠু আমাকে যেমন ভালোবাসেন তেমনই বিশ্বাস করেন। তোমাকে ভালোবেসে ওদের ভালোবাসা আমি হারাতে পারবো না, ওদের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। না, আমি তোমাকে বলতে পারবো না। তোমার সঙ্গে প্রেমের খেলাতে আমাকে যে জিততেই হবে অভিদা, আমাকে যে জিততেই হবে। হবে না রে লিপি। কেন হবে না ছোট মামা? তুই যদি আদিকালের বদ্যি পুড়ি মোড় শেষে থাকিস, তাহলে অভিজিৎ তোর দিকে কোনোদিনই ফিরে তাকাবে না। কেন তাকাবে না? আরে আজকাল মেয়েগুলো দেখছিস না, হিন্দি সিনেমার নায়িকাগুলো দেখছিস না, যেমন ধর আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, ঈশা পাঠানি, আমরা না ঠিক ওই রকম মেয়েদেরই পছন্দ করি। ছোট মামা, মেয়েগুলোর যেমন ফিগার আর তেমনি পোশাক আর তেমনি স্টাইল। আচ্ছা বাবা, আমি তোমার সব কথা বুঝতে পেরেছি। এবার বলো তো আমাকে কি করতে হবে? বুঝতে যখন পেরেছিস তখন নিজেকে ওদের মতো তৈরি কর। কি করে তৈরি করব? আমি তোকে তৈরি করে দেবো। শোন, প্রথমে তোকে এই ফিগারটা তৈরি করতে হবে, তারপরে জিমে গিয়ে তোকে ব্যায়াম করতে হবে, সাঁতার কাটতে হবে, হিসাব করে খাওয়া দাওয়া করতে হবে। মামা, তুমি যদি না থাকতে না, তাহলে তো আমি সব কিছুই করতে পারতাম না। তুমি আমার খুব ভালো মামা, খুব ভালো মামা। দাঁড়া কি? তার আগে যে তোকে মডার্ন হতে হবে। যা তুই দিদিকে বলে না 1000-5 টাকা নিয়ে আয়,
তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না, টাকা আমি যেভাবেই হোক ম্যানেজ করে নেবো। তুমি শুধু আমার কথাটা একটু বাবা না ভেবেছি জামাইবাবু ব্যবসা করে মোটো মোটো টাকা আনছে, আর এই জামাইবাবু দাদা পুলিশ অফিসার দীপঙ্কর চ্যাটার্জি তার মাইনের সব টাকা তুলে দিচ্ছে আমার ওই দিদির হাতে। শালা আমার দিদির টাকা রাখার জায়গা নেই, তাছাড়া একটাই তো মেয়ে, অত টাকা খাবে কি? আমি খাবো, আমি ওই দিদিকে টোপ করে আমার দিদির পয়সার দিদি থেকে বেশ কিছু মাছ আমি খেতে খেতে তুলে নেব। টাকার মইবে আমাকে আমাকে অনেক উপরে উঠতে হবে, অনেক উপরে। একদম পাতালে তলিয়ে যাবি। কি ব্যাপারে দাদা? থানা থেকে বাড়িতে না গিয়ে হঠাৎ দিদির বাড়িতে? তুই দিদির সংসারে কতটা অমঙ্গল করতে চলেছিস সেটা নিজের চোখে দেখতে এসেছি রে মঙ্গল। তুই কে দীপঙ্কর চ্যাটার্জির হয়ে দালালি করতে এসেছিস নাকি? না রে মঙ্গল, আমি দালালি করতে আসিনি, আমি দাদা হিসাবে আমার ভাইকে অন্ধকার পথ থেকে আলোর পথে ফেরাতে এসেছি। তোকে অনুযায়ী তুই অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আয়। অসৎ পথ ত্যাগ করে সৎ পথে টাকা রোজগার করে সৎভাবে জীবন যাপন করার চেষ্টা কর। সৎভাবে টাকা রোজগার করা তো সহজ নয়। কেন সহজ নয়? আমি তোকে টাকা দেবো, তুই ব্যবসা কর। না, আমি তোর কাছে দয়ার দান নিতে চাই না, আমি স্বাধীনভাবে থাকতে চাই। আমি যে কোনো ভাবেই হোক টাকা রোজগার করে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। পারবি না, কারণ তোর পায়ের তলায় মাটি নেই, আছে শুধু চোরাবালির চোর, আর ওই চোরাবালির ফাঁদে পড়ে তোর মৃত্যু অনিবার্য। আমাকে আমার চলার পথ থেকে সরাতে পারবি না। মঙ্গল, আমার কথা শোন ভাই। যা যা, আনাই গিয়ে নিজের কাজ কর। আমার কাজে বাধা দিতে এলে তোকে দাদা বলে আমি খাতির করব না। হাতটা নামা। পারলাম না দাদা হিসাবে তোর মতন ভাইকে কালো পথ থেকে সাদা পথে যখন ফেরাতে পারলাম না, তখন পুলিশ হিসাবে আমি আইনের পথেই চলবো। আজ থেকে তোর গতিবিধির ওপর নজর রাখবো। তুই যদি যাস ডালে ডালে, আমি যাবো পাতায় পাতায়। যা, তোর কত ক্ষমতা আছে আমার জানা আছে, তুই আমার কিছুই করতে পারবি না। আর পারবো, যেদিন বামাল সমাজ হাতে হাতে ধরবো সেদিনই বুঝিয়ে দেবো আমার কত ক্ষমতা। টাটা, বাই বাই। কিন্তু আমি যে হেরোইন পাচার করি সেটা কেউ জানতে পেরেছি? তবে জানতে পারলেও আমার কোনো ক্ষতি নেই, কারণ আমি এখন টিম্বো সিং এর শিষ্য হয়ে গেছি। টিম্বো সিং বম্বে কলকাতা সব থেকে বড় মাফিয়া। এই পুলিশের ওপর তলার সঙ্গে টিম্বো সিং এর বিশাল লাইন। এই চুনাপুটি পুলিশের দল আমাদের কিছুই করতে পারবে না। আমি বহাল তবিয়াতে চালিয়ে যাব আমার এই 2 নম্বরই ব্যবসা। আর 2 হাত দিয়ে লুটে নেব মুঠো মুঠো টাকা। টাকা, শুধু টাকা, টাকা ইয়া জীবন গাড়ির চাকা।
আর সেই টাকার চাকায় ভর দিয়ে এগিয়ে চলেছে জীবন গাড়ি। এই যুগে যার যত বেশি টাকা তার জীবনে তত বেশি শান্তি। না বাবু মশাই না, যার যত টাকা তার জীবনে তত বেশি ফাঁকা। কি বললেন আপনি? আমি বাউল গান গেয়ে ভিক্ষে করে খাই, কিন্তু ভিক্ষে করে যা পাই সেই টাকা দিয়ে আনন্দে আমি শাক ভাত খাই। আমার জীবনে অনেক অভাব জানেন, কিন্তু আমার সংসারে অনেক অনেক শান্তি। কিন্তু কিন্তু আমার জীবনটা যে বড়ই দুঃখময়। বাবু মশাই, সামান্য টাকার জন্য বিনা চিকিৎসায় মারা গেছে আমার বাবা। আমার মা লোকের বাড়িতে ঝি বিক্রি করে খাওয়াচ্ছে। আমার বিবাহযোগ্য বোন বধূ হতে না পেরে হয়ে গেছে পার বধূ। শহরের নোংরা গলিতে দাঁড়িয়ে দেহ বিক্রি করছে, আর আমি চোখের সামনে সব দেখেও চুপ করে বসে আছি। ছি 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 ছি, আমি মানুষ নই, আমি মানব জাতির লজ্জা লজ্জা। বাবু আমার বাবা আদর করে আমার নাম রেখেছিলেন প্রদীপ। আমাকে নিয়ে উনি অনেক স্বপ্ন দেখেছিলেন, তাই তো বস্তিতে বাস করেও আমাকে লেখাপড়া শিখিয়েছিলেন। কিন্তু লেখাপড়া শিখে কি লাভ হলো আপনি বলতে পারেন? বাবু মশাই, সামনে আমার চাকরির একটা ইন্টারভিউ আছে। যদি চাকরিটা না পাই তাহলে এটাই হবে আমার শেষ ইন্টারভিউ। কিন্তু সত্যি যদি আপনি চাকরি না পান তাহলে কি করবেন? ভালো পথে থেকে যখন আসার প্রদীপ জ্বালাতে পারলাম না, তখন এই প্রদীপ অন্ধকারেই ঝলসে শিক্ষা দীক্ষা আদর্শ সব জলাঞ্জলি দিয়ে আমি টাকার পূজা করব। টাকাই হবে ধ্যান, টাকাই হবে জ্ঞান, টাকাই হবে জীবনের আরাধ্য দেবী। টাকা রে ও টাকা তোর জন্য দেশে দেশে, ওরে টাকা তোর জন্য দেশে দেশে হচ্ছে এত অনাচার। টাকা তোরে করি নমস্কার, টাকা তোরে করি নমস্কার। ও টাকা তোর জন্য দেশে দেশে, টাকা তোর জন্য দেশে দেশে হচ্ছে এত অনাচার। টাকা তোরে করি নমস্কার, টাকা তোরে করি নমস্কার। বলাম টাকাই তো স্বপ্ন, সব কিছু যায় যে ভেসে টাকার বিনিময়। জীবনে টাকাই তো সব নয়, সব কিছু যায় যে ভেসে টাকার বিনিময়। ওরে টাকার জন্য ছুটে শেষে ওরে টাকার তোর জন্য ছুটে শেষে হচ্ছে এত অনাচার। টাকা তোরে করি নমস্কার, টাকা তোরে করি নমস্কার। বলাম এখন চলবে না বাবা। তাহলে কি গান চলবে বাবু মশাই? আজকাল মডার্ন যুগ, তাই মডার্ন যুগের ছেলে মেয়েদের নাচতে গেলে কি গান চাই? টিভিতে
ওই ধরনের নাচ গান হচ্ছে বলে এই সমাজের বুকে টিভি ধরেছে, টিভি। এই ওসব পুঁত বাগামের কথা বাদ দিয়ে এই গণেশের কথা মন দিয়ে শোন। হ্যাঁ বলুন। আজকাল মডার্ন যুগ, তাই মডার্ন যুগে ছেলে মেয়েদের নাচতে গেলে ডিস্কো গান গাইতে হবে। ডিস্কো গান? আরে ঝিকঝাক পুকপাক করে এমন নাচবে, গানটা কিছু শোনা যাবে না, শুধু ঢিপ 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 করে শব্দ বাইনা আর তার তালে তালে ওই সুন্দরী মেয়ের দল এই আদলেঙ্গা ড্রেস পরে বডি তুলিয়ে নাচতে থাকে। সেই দেখে ছেলে বুড়ো সবাই নাচতে শুরু। টাকা তোমায় চাইতে হবে না, টাকা উড়ে এসে পড়বে, বুঝেছো? আজ থেকে আপনার কাছ থেকে একটা নতুন জিনিস শিখলাম। শিখেই যখন নিয়েছো কি করছেন? গুরু দক্ষিণাটা আমার দাও। গুরু দক্ষিণা? এই শালা ঝটপট মারবার কর। আরে শালা তো কল্লে দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আপনি দিচ্ছি দাঁড়ান। এই বাউল গান গিয়ে ভিক্ষে করে এই মাত্র 10টা টাকায় আমি পেয়েছিলাম, আর এই 10 টাকা আপনাকে আমি ভিক্ষা দিয়ে গেলাম। হ্যাঁ ভিক্ষা, আর সেই সঙ্গে নিয়ে গেলাম শিক্ষা। আজ থেকে আমি আর বাউল গান গাইব না। এই সমাজের বুকে তাল মিলিয়ে আমি এমন গান গাইব যে গান শুনে এই সমাজের মানুষ একেবারে চমকে উঠবে, চমকে। বাবুসাই নমস্কার। শালা এতক্ষণ বকবক করে মাত্র 10 টাকা, 10 শালা মালের নেশা হয়ে গেল। মাল যাক, এই 10 টাকা নিয়ে এক পেগ মদ জনে নেশাটা একটু চানকে দিয়ে সকাল থেকে মদ খেয়ে হয়নি, আবার তুই মদ খেতে যাচ্ছ? আরে মদ না খেলে মধু কোথায় পাবো চাপা সুন্দরী? তোমার তো এই মধু ভরা মৌচাক আমায় এই ছুতেই দাও। মাতাল কোথা করে? আমি মাতাল হলো বেতাল লয় চাপাবো, আমি যা করি হিসাব করেই করি। তোমার হিসাবের মাথায় না ঝাঁটা মারি। কি বলি? ওই সমস্ত বোনটা লজ্জা শরম সব শিখেই তুলে দিয়ে হ্যাঁ করে পকেট মানি করে বেড়াচ্ছে, আর উনি ওই বোনের টাকায় মাল খাচ্ছে, লজ্জাও করে না। বেশ করেছি মাল খাচ্ছি, দাদা তোর বাবার কি রে? তাহলে শোনো, তুমি ওই টিকলির টাকা দিয়ে মদ খাও, যা খুশি করো, আমি কিন্তু ওই বাপের টাকা দিয়ে সংসার চালাতে পারবো না। তাহলে সংসারটা চলবে কি করে? তোমার সংসার তুমিই চালাবে। শালা এত ঝঞ্ঝাট জন্য আমি শালা বিয়েই করতে। কি বললে? ছেলেবেলায় বাবা সংসার চালিয়েছে, বাবা যেই পালিয়ে গেল, মা লোকের বাড়ি শিখেটে এই 2 ভাই বোনকে আমাদের মানুষ করেছে। মা যেই ফুটে গেল অমনি টিকলি পকেট মার লাইনে নেমে পড়ল। ওই টিকলির পকেট মারে রোজগারের পয়সা সংসারের গাড়ি গড়গড় গড়গড় করছে। এই খামোগাবি এই চেন টেনে এই গাড়িটা আমি থামাতে যাব কেন? তা টিকলি শ্বশুর বাড়ি চলে গেলে তোমার সংসার কে চালাবে শুনি? কেন তুই চালাবি? এই টিকলির কাছ থেকে এই পকেট মারের আদব কায়দাগুলো সব শিখে নে। যেই শ্বশুর বাড়ি চলে যাবে অমনি পকেট মারের লাইনে নেমে পড়বি। শয়তান বেটা ছেলে, তোমার মনে মনে এই মতলব? চলো বস্তিতে চলো, আর তোমার এই মতলবের ময়দান না বয়ান দিয়ে একেবারে লুচি, এইরকম লুচি বেলে বেলে ছাড়বো। চলো বলছি। এই চাপাবো আমার ছাড়, এই চাপাবো। দাদা বাবু, এই অন্ধ ভিখারিকে দয়া করে কিছু ভিক্ষা দিয়ে যান, আমার কেউ নেই। আপনারাই আমার বাবা, আপনারাই আমার মা, আপনারা 2-4 আনা ভিক্ষে দিয়ে এই অন্ধ ভিখারিকে দয়া করে বাঁচান। মানুষের গন্ধ পাও। কে তুমি? আমি সঞ্জয় গো, সেই মহাভারতের সঞ্জয় বাবু। আর যুদ্ধ শুরু হবে, মানুষের সঙ্গে অমানুষের মহাযুদ্ধ। বলো বলো
তুমি কোন পক্ষ নেবে, মানুষের নাকি ওই অমানুষের? বলো বলো, তোমার নাম কি? আমার নাম ভুবন ব্যানার্জি। ভুবন মানে পৃথিবী, তার মানে তুমি মানুষের পক্ষে। তোমার নামটা আমি মানুষের দলে লিখে রাখলাম। আমার নামটা লিখে রেখে কি হবে সঞ্জয় বাবু? আমি মানুষদের নিয়ে একটা সৈন্য দল তৈরি করব। আর আমার সেই সৈন্য দলে কারা থাকবে জানো? ক্ষুদিরাম, সূর্য সেন, সুভাষ চন্দ্র, আশুতোষ মুখার্জি, বিদ্যাসাগর, রামমোহন, চিত্তরঞ্জন, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, নজরুল, রবীন্দ্রনাথ, সুকান্ত। কিন্তু ওরা তো সবাই মারা গেছে সঞ্জয় বাবু। ওরা আবার যুদ্ধ করবে। ওদের ভয় ইংরেজ যেমন এদেশ ছেড়ে পালিয়েছিল, তেমন ওদের তারা খেয়ে ওই অমানুষের দল ছুটে পালিয়ে যাবে। আবার এই দেশটা সুন্দর হয়ে উঠবে। কিন্তু ওরা কোথায় জন্মাবে বলো তো? ওদের করবে ধরবে এমন মা আমি কোথায় পাই? আমি জানি না সঞ্জয় বাবু, জানি না। দাঁড়াও, আমি ওদের একবার জিজ্ঞাসা করি। এই যে আগামী দিনের বাবারা, এই যে আগামী দিনের আপনারা কেউ মানবের বাবা, মানবের মা হতে চান, তাহলে ঝটফট করে আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আমার কাছে এসে নাম ঠিকানা লিখিয়ে দিয়ে যান। কি বললেন? ভাবছে ভাবুন আরো ভাবুন। আমি ততক্ষণ ওই চাঁদে দেখে চক্র দিয়ে আছি। আমার রকেট এসে গেছে, আমি যাই। ভাই ভুবন বাবু, ভাই বাবা ভাইরা, আমি যাই। আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, তবু কথা শুনে বুঝতে পারলাম এই সেই পুলিশ অফিসার সঞ্জয় বাবু। পাগলের মতন আজও মানুষ খুঁজে চলেছে, যেমন করে আমার ভগ্নিপতি দীপঙ্কর আজও খুঁজে চলেছে তার হারিয়ে যাওয়া মেয়ে। আমি পকেট মানির কাজটা সবাই করে সোজা এখানে ছুটে এসেছি। দেখি তো মানি ব্যাগে ক টাকা আছে। আরে মাত্র 10 টাকা। সালা বৌনিটাই আমার খারাপ হয়ে গেল, দেখতে পাচ্ছি। কে মা তুমি? তুমি দেখতে পাচ্ছ না আমি একটা মেয়ে? কি করে দেখবো, আমি যে অন্ধ মা। আরে মেয়ে করছো কেন? শুধু মেয়ে করছো কেন? এখনো যার বিয়ে হলো না, সবে 20 পেরিয়ে 21-এ পা দিয়েছি, সে আবার কখন মা হবে শুনি? মায়েদের কোনো বয়স হয় না গো। আমার ভাগ্নিটা যদি বেঁচে থাকে, একদিন সে তোমার মতোই বড় হয়েছে। তুমি আমার ভাগ্নির মতন, তোমাকে মা বলে আমি কোনো অপরাধ করিনি। কোথায় থাকে তোমার ভাগ্নি? জানি না মা। কেন জানো না? তুমি কেমন মামা হয়ে ভাগ্নির কোনো খোঁজ দেখো না? কেমন মামা তুমি? তাহলে শোনো মা, একটা অমানুষ আমার বোনকে খুন করে আমার ভাগ্নিকে চুরি করে নিয়ে পালিয়ে গেল। 20 বছর হয়ে গেল, আজও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তোমার কেউ নেই? আছে, আমার ভগ্নিপতি আছে, সে এখন মস্ত বড় পুলিশ অফিসার। পুলিশ অফিসার? এই লোকটা আবার পুলিশে কোনো টিকটিকি না তো? তোমার কোনো চিন্তা নেই মা, আমি সত্যি জন্মন্ধ। আমার বোন বেঁচে নেই বলে আমার ভগ্নিপতির সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি ওই ভিক্ষা করে খাই আর ওই রাস্তায় থাকি।
খেয়ে নিও, কেমন? 10 টাকা? হ্যাঁ। ভগবান তোমার মঙ্গল করবে মা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি রাজরানী হবে মা, তুমি রাজরানী হবে। রাজরানী? লোকটা পাগল। বস্তির ভাঙা ঘরে যার জন্ম, যাকে পকেট মারি করে দিন চালাতে হয়, সে নাকি হবে রাজরানী? লোকটা কানা তো, তাই না বুঝে আমাকে আশীর্বাদ করে চলে গেল। তোর কপাল ফিরে যাবে রে, দেখলি? আমার কপালে তুই মাল আসছে, মাল। মাল? আরে নাটকের অভিজিৎ রায়। হ্যাঁ। মাল দেয় না। আচ্ছা। আরে ও সালার পকেটে না বহুত বাল্লু আছে। আমি কি করব? আরে লোক তো নাটক যত এসব নিয়ে কথা বলতে ভালোবাসে। আরে তুই তো যাত্রা কথা শুনিস? আরে মালটার সঙ্গে দু একটা কথা বলে লাইন করতে পারবি না? ওই নাটকের সঙ্গে আমি লাইন করব? আরে বাবা সত্যিকারের না, সত্যিকারের না। নিচে করে। নিচে করে? কিন্তু কি? আরে কোনো কিন্তু নেই। সালা তোর মতো এইরকম দাসা মালকে দেখলে ও সালা লাট্টুকার একেবারে ইয়ে হয়ে যাবে না? শালা তুই সালা ওই লাট্টুকারের বডির সঙ্গে তোর বডি লাগিয়ে আর জমিয়ে গল্প করতে করতে ও সালার পকেট থেকে টুক করে মানি ব্যাগটা বের করে নিবি। ঠিক আছে, যা, আমি করবো, যা, চলে যা। এই সন্টিগ্রি, গলায় ক্যামেরা, হ্যাঁ, চোস্তা পাঞ্জাবি পরা, আচ্ছা, ওই সালা লাট্টুকার হ্যাঁ, এখনই এদিকে আসবে। নে নে, তুই সালা রেডি হয়ে নে। আরে যা যা শালা। আবে ওই ও শালা নাটক কি না, এমন নাটক শুনিয়ে দেবো যে নাটক দিয়ে জীবনে আর কখনো লটর ঘটর করতে পারবে না। যা। কিন্তু খুব সাবধান, ওই শালা লাট্টুকার জানো তোকে এই সত্যিকারের কলকাতার রসগোল্লা মনে করে এই মুখের মধ্যে পুরে ফেলতে না পারে। সব সময় শালা আমার শরীরের দিকে নজর, চীনের যোগ কোথাকার। দেব শালা একদিন আমার চোখটা কানা করে তখন না বাবা, লাট্টুকার আসছে, লাট্টুকার আসছে। এখন আমি চিতপুর যাত্রা দলের বিখ্যাত নায়িকা মিস কুমকুম। সেই ভদ্রলোক কোথায় গেলেন? আমাকে তো এখানেই বললেন। আপনি কি নাট্যকার অভিজিৎ রায়? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম জানেন কি করে? আমার দাদার মুখে আপনার অনেক কথা শুনেছি। তাই আপনার নামটা যদি বলেন। আমার নাম তো মিস কুমকুম। আমি একটা নাটক লিখছি। তাই নাকি? আপনি আমার নাটকের নায়িকা হবেন? এই নাটকের চরিত্রটা কিরকম আগে বলুন। বসুন বসুন, আগে এটা বসুন বসুন। নায়িকার যখন 1 বছর বয়স, হ্যাঁ, তখন একটা গুন্ডা তাকে চুরি করে নিয়ে যায়। আচ্ছা। ও বাবা, এটা একটা বাচ্চা মেয়ের গল্প? না, গল্প 20 বছর পর। আচ্ছা। মেয়েটা এখন 21 বছরের যুবতী। সে বস্তিতে থাকে, লোকের পকেট মারে। পকেট মানে? পকেট? শালা আমি যে পকেট মারি কাজ করি, এই মালটা জেনে গেছে নাকি? কি হলো, কি ভাবছেন? না না, খুব মজার চরিত্র মনে হচ্ছে। ভীষণ মজার চরিত্র। এমন একটা মজার চরিত্রে আপনি অভিনয় করবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। তাহলে একটা গান শোনান। গান শুনবো। ধাক্কা লেগেছে পরাণে,
লেগেছে পরাণে, ধাক্কা লেগেছে পরাণে। আপনি আমার ছবি তুললেন কেন? এই আপনার ছবি ডিরেক্টরকে দেখিয়ে বলবো কি? নায়িকা আমি পেয়ে গেছি। আমার নাটক লেখা শেষ হলেই আপনার সাথে ফাইনাল কন্ট্যাক্ট করতে হবে। আপনি কি এক্ষুনি চলে যাবেন নাকি? আসবেন তো? ঠিক আছে, আজ আমি আসছি, আবার দেখা হবে। বাই বাই।